কমেন্ট এখানে উঠবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, এটা ক্লিয়ারলি জানাবে। আজকে আমি তোমাদের সাথে প্রথম, বাট আমি আজকে প্রথম না। আমি আজকে তোমাদের সাথে হয়তোবা প্রথম, কিন্তু আমি কিন্তু আজকে প্রথম না। আমি ক্লাস নেওয়া শুরু করেছি 2008 সাল থেকে। সো আমি যদি আমার কথা যদি বলি, সেটা হলো যে এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি, চাকরির জন্য যে প্রস্তুতি, এই লাইনে আমার রয়েছে প্রায় 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। সো আমি একটু হয়তোবা সিনিয়র মানুষ, বাট আমার সাথে তোমাদের জার্নিটা হয়তোবা বেশ ভালো হবে। সো আই এডুকেশনে আমরা আছি তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। আর যদি তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি এইটার উপরে 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং কিন্তু গড়তে পারবে। আর যদি তোমার বেসিক যদি স্ট্রং যদি না হয়, তাহলে যতই উপরে ইট বালু সিমেন্ট দিয়ে তুমি গাঁথো না কেন, এটা কিন্তু ধসে পড়বে। সো তোমার বেসিক গড়ে তোলার জন্য আমরা নিবেদিত প্রাণ একজ্যাক্ট তরুণ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রয়েছে আই এডুকেশনে তোমার সাথে। আমরা আরো কথা বলবো। তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো, কে কোথা থেকে জয়েন হয়েছে আজকের ক্লাসে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। অনেকেই আমাকে আসসালামু আলাইকুম, একজন বলছে 2008-এ আমার জন্ম। হ্যাঁ, 2008-এ হয়তো তোমার জন্ম। আমার এসএসসি 1998, 2000 সালে ইন্টারমিডিয়েট, দেন এরপর আমি 2001 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আমি যেটা একটা থাম্বনেল দিয়েছি, ভর্তি পরীক্ষায় বেসিক ভালো না থাকলে চান্স পাওয়া অসম্ভব। তোমাদের সেই বেসিকটা শক্তিশালী করতেই আমাদের এই আয়োজন, সো অনেকেই বিভিন্ন জায়গা থেকে তোমরা জয়েন করেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী 1 ঘন্টা আমার সাথে তোমাদের একটা দুর্দান্ত সময় কাটবে, যে দুর্দান্ত সময়ের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আসলে ভর্তি পরীক্ষার যে যুদ্ধ, এই যুদ্ধে যদি উত্তীর্ণ হতে হয়, তাহলে শুধু পড়লেই হয় না, এখানে কিছু কৌশল বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। আজকের ক্লাসে আমি এশিয়া মহাদেশের ছোট্ট একটা অংশ নিয়ে তোমাদেরকে পড়াবো। এশিয়া মহাদেশের ছোট্ট একটা অংশ নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো। সো তোমরা থাকো আমার সাথে, ইনশাল্লাহ বেশ ভালো সময় কাটবে। আমরা তাহলে শুরু করে দিচ্ছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেককে আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি, এবং আমার পক্ষ থেকেও তোমাদেরকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। ওকে, তাহলে আমরা চলে যাই, আমাদের আলোচনায় আমরা চলে যাব। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি মহাদেশ থেকে প্রস্তুতি নিতে যাই, তাহলে আমাদের এখানে গুরুত্ব দিতে হবে কোনটাকে, কোন মহাদেশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেইটার উপর ভিত্তি করে মহাদেশের উপর গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। 2টি মহাদেশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমাদের, যার একটি হচ্ছে এশিয়া মহাদেশ, আর একটি হচ্ছে ইউরোপ মহাদেশ। আমরা শুরু করছি আজকে এশিয়া মহাদেশ পার্ট 1 ক্লাস। তোমাদের সাথে আরো অনেক কথা হবে, এবং এই আলোচনার মাধ্যমে আসলে আমরা কি করতে পারি কিনা, আসলে আমরা পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করতে পারি কিনা, সবই আজকে আমরা দেখে নিব। ওকে, তো সবাই আমার সাথে মনোযোগ সহকারে দেখবে। প্রথম কথা হচ্ছে এই যে তোমরা এখানে একটা এশিয়া মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ, এশিয়া মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। এই এশিয়া মহাদেশে আমরা যদি বলি টোটাল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই টোটাল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রয়েছে কয়টি? 44টি রয়েছে। এবং এই 44টি রাষ্ট্রের মধ্যে
আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র, এশিয়া মহাদেশের কথা কিন্তু আমি বলছি, এশিয়া মহাদেশের কথা কিন্তু আমি বলছি, আয়তনে সবচেয়ে বড় যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটার নাম কি? সেই রাষ্ট্রটার নাম হচ্ছে চায়না। এবং এশিয়া মহাদেশ তথা সারা বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা যে রাষ্ট্রটাতে, সেই রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারত। ইন্ডিয়া বা ভারত। তোমরা খুবই মনোযোগ সহকারে শুনবে। এই চীনের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, এবং এই বিখ্যাত দার্শনিকের নাম কি? এবং এই বিখ্যাত দার্শনিকের নাম হচ্ছে কনফুসিয়াস। 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 চীনের এই বিখ্যাত, বানানটা কনফুসিয়াস, এই যে চীনের বিখ্যাত যে দার্শনিক, তার নাম কি? কনফুসিয়াস। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এবং চীনের এটা বিশাল অনেক বড় একটা সভ্যতা রয়েছে, যে সভ্যতার নাম কি? দেখো, যে সভ্যতার নাম হচ্ছে চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা। অপরদিকে আমরা যদি বলি, খেয়াল করবে, এই যে এখানে যে পাকিস্তান নামক যে একটা দেশ আছে, খেয়াল করে, এই যে পাকিস্তান নামক যে একটা দেশ আছে, তাহলে পাকিস্তান কোথাকার দেশ? দক্ষিণ এশিয়ার দেশ। এই দক্ষিণ এশিয়ায় সব থেকে প্রাচীন সভ্যতা, মাথায় রাখবে, পৃথিবীর প্রাচীন সভ্যতা হচ্ছে কোনটা? মেসোপটেমীয় সভ্যতা। যা কোথায় অবস্থিত? যা অবস্থিত হচ্ছে ইরাকে। খেয়াল করবে, এই যে ইরাক, এই ইরাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা, যার নাম কি? যার নাম হচ্ছে মেসোপটেমীয়। মেসোপটেমীয়, এই সভ্যতার নাম কি? মেসোপটেমীয়। তাহলে আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, যার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা, যা কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে প্রাচীন সভ্যতা, যার নাম কি? যার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। যার নাম কি? সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা কোন দেশে অবস্থিত? এই সিন্ধু সভ্যতা হচ্ছে পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে অবস্থিত। খেয়াল করবে, আমরা যদি দেখি যে এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশে আয়তনে সব থেকে ছোট যে দেশ, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। এশিয়া মহাদেশে আয়তনে সবচেয়ে যে ছোট দেশ, এই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। খেয়াল করবে, এই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। আর অপরদিকে এশিয়া মহাদেশে জনসংখ্যায়, দেখো বিভিন্ন বই পুস্তকে তোমরা পাবে যে এশিয়া মহাদেশে জনসংখ্যায় ছোট দেশের নাম কি? অনেক বইতে পাবে তোমার মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু একটা সময় ছিল, বাট বর্তমানে এশিয়া মহাদেশে জনসংখ্যায় সব থেকে ছোট যে দেশ, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর। সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর। আমি কিন্তু এই মানচিত্রের মধ্যে এঁকেছি, মানচিত্রের মধ্যে লিখেছি, মানচিত্রের মধ্যে কিন্তু আমি এঁকেছি। খেয়াল করবে, খেয়াল করবে। এরপরে দেখো, এরপরে যদি আমরা যাই, তাহলে প্রথম কথা কি ছিল? এশিয়া মহাদেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কয়টা? 44টি। এশিয়া মহাদেশে আয়তনে বড় দেশের নাম কি? চীন। চীনের বড় সভ্যতার নাম কি? চৈনিক সভ্যতা। চীনের বিখ্যাত দার্শনিকের নাম কি? কনফুসিয়াস। এশিয়া মহাদেশে আয়তনে বড় দেশ, এশিয়া মহাদেশে আয়তনের জনসংখ্যা, আয়তনের ছোট দেশের নাম কি? মালদ্বীপ। এশিয়া মহাদেশের জনসংখ্যায় ছোট দেশের নাম কি? পূর্ব তিমুর। আবার এশিয়া তথা সারা বিশ্বে সব থেকে বেশি জনবহুল দেশ বা সবচেয়ে বেশি মানুষ বসবাস করে কোন দেশে? সবচেয়ে বেশি মানুষ বসবাস করে ইন্ডিয়াতে। অর্থাৎ এশিয়া মহাদেশ এবং বিশ্বে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি? ইন্ডিয়া। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, যার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা। যার অবস্থান কোথায়? যার অবস্থান হচ্ছে ইরাকে। যার অবস্থান কোথায়? ইরাকে। তাহলে আমরা এই তথ্যগুলো কিন্তু আমরা জানলাম এশিয়া মহাদেশের খুবই কংক্রিট ইনফরমেশন, যেখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করে, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন এসেছে। একটু পরেই কিন্তু আমরা সেই অ্যানালাইসিসে যাব। মাথায় রাখবে, শুধু পড়লেই কিন্তু তুমি চান্স পাবে না। তোমাকে এমন পড়া পড়তে হবে যা হবে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চিন আসছে, যে টপিকগুলো থেকে যে টাইপের প্রশ্ন আসে, এইটা যদি তুমি বুঝে পড়তে পারো, তাহলে মোটামুটি পড়া দিয়েই তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। আর তুমি যদি সিলেবাস না বুঝো,
কোশ্চিন প্যাটার্ন যদি না বুঝো, তোমার যদি বেসিক না থাকে, তাহলে তুমি সারাদিন পড়ালেখা করলেও কিন্তু তুমি কি করবে না, তুমি কিন্তু চান্স পাবে না। আমরা এরপরে সেকেন্ড স্লাইডে চলে যাই। সেকেন্ড স্লাইডে যদি আমরা যাই, তুমি দেখো যে এইখানে তোমরা একটা কি দেখতে পাচ্ছ, এখানে একটা পর্বতমালার ছবি দেখতে পাচ্ছ। এটার নাম কি? এটার নাম হচ্ছে হিমালয়। এটার নাম কি? হিমালয়। ইংরেজিতে লিখলে কি হবে? ইংরেজিতে লিখলে হবে হিমালয়া। তাহলে খেয়াল করে, এই যে হিমালয় যে পর্বত, এই পর্বতের অবস্থানটা কোথায়? এই পর্বতের অবস্থানটা কোথায় খেয়াল করবে। আমরা যখন শিডিউল ক্লাস শুরু করে দিব, এখন তো ফ্রি ক্লাস চলছে, তখন কিন্তু আমরা ধরে ধরে কিন্তু নোট করে দিব। তাহলে শুরুতে যদি আমরা হিমালয় পর্বতমালার অবস্থানটা যদি দেখি, দেখো অবস্থান, এই অবস্থানটা কোথায়? এর অবস্থান হচ্ছে নেপাল এবং কোন দেশ? চীন। মাথায় রাখবে, দেশ, জাতি এবং ভাষা, এই তিনটি ক্ষেত্রে দীর্ঘ ইকার হয় না, দীর্ঘকার হয় না। এই জন্য চয় দীর্ঘি দন্তেন না হয়ে চয় রস্যি দন্তেন হবে চীন। তাহলে হিমালয়ের পর্বতমালার অবস্থান কোথায়? নেপাল এবং চীন। এর অপর নাম জানো? এর অপর নাম অনেক জায়গায় লেখা থাকে সাগর মাতা। সাগর মাতা না, সাগর মাথা। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে সাগর মাথা। এর অপর নাম হচ্ছে সাগর মাথা। আরে যে এই যে হিমালয়, এই হিমালয়কে কি বলা হয়? হিমালয়কে বলা হয় যেটা, সেটা কি? সেটা হলো যে নেপালকে বলা হয়, নেপালকে বলা হয় কি বলা হয়? নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা বলা হয়, হিমালয়ের কন্যা বলা হয়। এইবার আসো, এই যে হিমালয়ের যে সর্বোচ্চ যে চূড়া, হিমালয়ের সর্বোচ্চ যে চূড়া, এই হিমালয়ের সর্বোচ্চ চূড়ার নাম কি? হিমালয়ের সর্বোচ্চ চূড়া হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? মাউন্ট এভারেস্ট। খেয়াল করবে, হিমালয়ের সর্বোচ্চ যে চূড়া, এই চূড়ার নাম কি? এই চূড়ার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। খেয়াল করবে। আর এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে, খেয়াল করবে, এটার উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার। 86 মিটার। তাহলে দেখো, আমরা কি জানলাম? হিমালয় পর্বতমালার অবস্থান হচ্ছে নেপাল ও চীনে। এর অপর নাম কি? সাগর মাথা। নেপালকে কি বলা হয়? নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। এর সর্বোচ্চ চূড়ার নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848.86 মিটার। 86 মিটার। এইবার আসো, এই যে মাউন্ট এভারেস্ট নিয়ে আরো কিছু প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? সর্বপ্রথম কে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? সর্বপ্রথম কোন বাঙালি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? সর্বপ্রথম কোন নারী মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? সর্বপ্রথম কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেছেন? এখন পর্যন্ত কতজন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেছেন? সর্বশেষ কে মাউন্ট এভারেস্ট জয় করেছেন? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। এই প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা যদি এই তথ্যগুলো যদি একটু দেখি, খেয়াল করবে, আমরা যদি এই তথ্যগুলো যদি দেখি, সেটা কি? সেটা হলো যে এভারেস্ট, এভারেস্ট জয়ী প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি, এভারেস্ট জয়ী প্রথম ব্যক্তির নাম কি? এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। কত সালে? 1953 সালে। এবার আসো, এভারেস্ট জয়ী প্রথম নারী, প্রথম নারী যিনি, তার নাম কি? জুনকো তাবেই। ইনি কোন দেশের? জাপানের। কোন দেশের? জাপানের। কত সালে? 1975 সালে। এবার এভারেস্ট জয়ী প্রথম বাঙালি,
প্রথম বাঙালি। এগুলো হচ্ছে বেসিক। এই বেসিক যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি কিন্তু কোনোভাবেই পরীক্ষায় ভালো করতে পারবে না, কোনোভাবেই কিন্তু ভালো করতে পারবে না। এইবার আসো, প্রথম বাঙালি এর নাম কি? এর নাম হচ্ছে সত্যব্রত দাস। সত্যব্রত দাস। কত সালে এটা দরকার নাই। এরপর এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি, প্রথম বাংলাদেশি নাম কি? নাম হচ্ছে মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তিনি কত সালে? 2010 সালে তিনি কি করলেন? তিনি এভারেস্ট জয় করলেন। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নাম কি? নিশাত মজুমদার। নিশাত মজুমদার। মজুমদার। এভারেস্ট সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশি, এভারেস্ট জয়ী বাংলাদেশি তিনি কিন্তু নারী। তার নাম কি? নুরুন নাহার। নুরুন নাহার নিম্নি। তিনি কখন জয়লাভ করেছে এভারেস্ট? 27 মে 2026। 27 মে 2026 এই নুরুন নাহার নিম্নি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ক্লাস না। এগুলো হচ্ছে বেসিক। এগুলো যদি তুমি জানো তাহলে তুমি প্রশ্ন, অর্থাৎ তোমার হাত থেকে প্রশ্ন কোনোভাবেই কোনোভাবেই মিস হয়ে যাবে না। লাস্ট, এভারেস্ট জয়ী, এভারেস্ট জয়ী মোট বাংলাদেশি, মোট বাংলাদেশি কয়জন? 8 জন। এভারেস্ট জয়ী মোট বাংলাদেশি কয়জন? মোট বাংলাদেশি 8 জন। তাহলে এই যে এভারেস্ট নিয়ে যদি আমি এই তথ্যটা যদি পড়তে পারি, হিমালয় নিয়ে যদি আমি এই তথ্যটা পড়তে পারি, এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন অবশ্যই আমরা কি করতে পারবো? অবশ্যই আমরা এটা অ্যান্সার করতে পারবো। এখন আসো, আমি যে 2টা স্লাইড তোমাদের এখন পর্যন্ত পড়াইলাম, এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসছে কিনা এবং আসলে আমরা উত্তর করতে পারবো কিনা, আসলে আমরা উত্তর করতে পারবো কিনা, আসলে আমরা উত্তর করতে পারবো কিনা দেখি। দেখো এইবার দেখো আমরা প্রশ্নের উত্তর করতে পারি কিনা। প্রথম প্রশ্ন দেখো, দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 ইউনিট সিতে এই পরীক্ষা এই প্রশ্নটা এসছে, দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? আমরা বলেছিলাম পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যা ইরাকে অবস্থিত। এবং বলেছিলাম দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, যা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। বলো এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা। এভারেস্ট জয়ী প্রথম বাঙালিকে, এটা কিন্তু একটা ট্রাপ, বাঙালিকে, নট বাংলাদেশি। আমরা একই সাথে বাংলাদেশের লোক, একই সাথে বাঙালি, একই সাথে বাংলাদেশি, বাট ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত মানুষেরা কিন্তু বাঙালি, বাট তারা কিন্তু বাংলাদেশি না, তারা কিন্তু ভারতীয়। প্রশ্ন কি বলেছে? এই প্রশ্ন কিন্তু একটা ট্রাপ। অনেকেই দেখবা আবেগে এই প্রশ্ন, এটা মুসা ইব্রাহিম উত্তর করে দিয়েছে। দেখো খেয়াল করবে, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি হচ্ছে সত্যব্রত দাস। তাহলে মুসা ইব্রাহিম কি? এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি। আচ্ছা, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম। নিশাত মজুমদার কি? নিশাত মজুমদার হচ্ছে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশের নারী। প্রথম বাংলাদেশি নারীকে নিশাত মজুমদার। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? সত্যব্রত দাস। বিশ্বের কোন নগরটি 2টি মহাদেশে অবস্থিত? যদিও আমরা এর মধ্যে পড়াই নাই, বাট তুমি এই প্রশ্নের উত্তর তুমি পারবা, পরবর্তী আলোচনা থেকে পারবা। কনস্ট্যান্টিনোপল, 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 যার
এটা পুরাতন নাম। বর্তমান নাম কি? ইস্তানবুল। বর্তমান নাম কি? ইস্তানবুল। তুরস্কের এই ইস্তানবুল নগরীটি এশিয়াতেও পড়েছে, ইউরোপেও পড়েছে। ইউরোপ যোগ এশিয়া, মাথায় রাখবে, কোন ভূখণ্ড বা কোন দেশ যদি দুটি মহাদেশে পড়ে, তখন এই মহাদেশ দুটির নাম যদি হয় কি ইউরোপ এবং এশিয়া, তাহলে এটাকে বলা হবে ইউরেশিয়া। কি বলা হবে? ইউরেশিয়া। তাহলে বিশ্বের কোন নগরীটি দুটি মহাদেশে অবস্থিত? এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে ইস্তানবুল। এবার দেখো, চীনের বিখ্যাত দার্শনিক হলেন কে? একটু আগে লিখেছিলাম, যার নাম কি? যার নাম আছে কনফুসিয়াস। তোমরা পারো কিনা বলো? আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে উত্তর করা যাচ্ছে কিনা? অবশ্যই উত্তর করা যাচ্ছে। এরপরে আমরা চলে যাব, এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত? এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত? দেখো, আমি বলেছিলাম 8848.86 মিটার। 8848.86 মিটার, এটা কিন্তু আমি বলেছিলাম, তাই নয় কি? এই প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষে। এর পরের প্রশ্ন, প্রথম নারী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম কি? জুনকো তাবেই। এই প্রশ্নটা এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে। 2016-17 শিক্ষাবর্ষে। আমার আলোচনা থেকে তোমরা উত্তর করতে পারলে কিনা? অবশ্যই তোমরা উত্তর করতে পেরেছো। কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয়? নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা। এটাও কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। এটা ববি। ববি মানে কি? ববি মানে ববি হাজ্জাজ কিন্তু না। আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ না, কিন্তু ববি মানে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে এই প্রশ্ন এসে যে কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয়? মাথায় রাখবে, নেপালকে বলা হয় কি? হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা। পটুয়াখালী বা কুয়াকাটাকে বলা হয় কি? সাগর কন্যা। আর তুলা গাছকে কি বলা হয়? সূর্যকন্যা। তিনটা জিনিস জেনে রাখবে, আমি আবার বলছি। নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা, পটুয়াখালী বা কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা, আর তুলা গাছকে বলা হয় কি? সূর্যকন্যা। আর তিন কন্যা নামক একটা চিত্রকর্ম আছে, যা এঁকেছেন কি? কামরুল হাসান। কে এঁকেছেন? কামরুল হাসান। এই চারটা জিনিস তোমরা মনে রাখবে, তাহলে দেখবে কন্যা থেকে প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে যাবে। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটি পরীক্ষাতে এসছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে 2014-15 শিক্ষাবর্ষে। 2014-15 শিক্ষাবর্ষে। ওকে, তাহলে এখন চিন্তা করো। তাহলে এবার চিন্তা করো যে আমি আবার বলি, নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা, কুয়াকাটা বা পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা, তুলা গাছকে বলা হয় কি? সূর্যকন্যা। কোন গাছ সূর্যকন্যা নামে পরিচিত? কোন গাছ সূর্যকন্যা নামে পরিচিত? এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তাহলে এবার তোমরা একটা জিনিস বলো তো আমাকে, আমি যে দুইটা স্লাইডে যা আলোচনা করেছিলাম, সে আলোচনা থেকে পরীক্ষায় আসা প্রশ্নের সকল প্রশ্নের উত্তর আমরা করতে পেরেছি কিনা বলো? এভাবে যদি আমরা পড়ি, একদিকে আমাদের বেসিক ক্লিয়ার হবে, অন্যদিকে পরীক্ষাতে যে প্রশ্ন আসবে সহজেই আমরা উত্তর করে বের হয়ে আসতে পারবো পরীক্ষার হল থেকে। এবং আমাদের যে স্বপ্ন, যে আমরা যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভালো ডিপার্টমেন্ট আমরা ভর্তি হব, সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। আচ্ছা, এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এই আলোচনাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। এখন আসো, বলো তো এই উপনিবেশ থেকে প্রশ্ন আসে কিনা পরীক্ষাতে? কোনটি কার উপনিবেশ ছিল? এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে কিনা? অবশ্যই আসে। কি প্রশ্ন আসে? নিচের কোন দেশ ব্রিটিশদের উপনিবেশ ছিল? নিচের কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা, পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার আসো, এইটা নিয়ে আমরা এখন কথা বলবো। সবার আগে আমরা জানবো উপনিবেশবাদ কি। যার ইংরেজি কি? যার ইংরেজি হচ্ছে, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম, উপনিবেশবাদ কি? সবার আগে আমরা জানবো উপনিবেশবাদ কি। 1 মিনিটে জেনে নিব, তারপর আমরা পরীক্ষার প্রশ্ন সলভ করব এবং কোন দেশ কার উপনিবেশ ছিল এটা নিয়ে খুবই প্রয়োজনীয় তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিব। খেয়াল করবে, যখন কোনো একটি শক্তিশালী রাষ্ট্র
অন্য একটি রাষ্ট্র বা ভূখণ্ডকে দখল করে নিয়ে সেই দেশের উপরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেই দেশকে শাসন করবে, তখন সেটাকে বলা হবে উপনিবেশবাদ বা উপনিবেশিক শাসন। আবার শুনবে, যখন কোনো একটি শক্তিশালী রাষ্ট্র অন্য কোনো একটি রাষ্ট্রকে বা ভূখণ্ডকে দখল করে সেই ভূখণ্ডের উপরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তাদেরকে শাসন করবে, শোষণ করবে, তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে উপনিবেশবাদ। যেমন আমরা যদি বলি যে এই যে ভারতবর্ষ, এই যে আজকের যে বাংলাদেশ, আজকের যে ভারত, আজকের যে পাকিস্তান, এ সব মিলে কি ছিল? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষকে শাসন করেছিল অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এই ভূখণ্ডগুলোকে নিয়ন্ত্রণ করেছিল কারা? ব্রিটিশরা। তাহলে বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, সবাই ছিল কাদের উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ, ব্রিটিশদের উপনিবেশ। বলতেছে তো বই দেখে দেখে। কে বলতেছে, আমি নাকি অন্য কেউ? খেয়াল করো, এই যে কলোনিয়ালিজম, আবার বুঝো, যখন কোন একটি শক্তিশালী রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রকে বা ভূখণ্ডকে দখল করে নিয়ে সেই ভূখণ্ডের উপরে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তাদেরকে শাসন করবে, তাদেরকে শোষণ করবে, তখনই সেটাকে কি বলা হবে? উপনিবেশবাদ। তাহলে এটাতে আমার বেসিকটা ক্লিয়ার হয়ে গেল, উপনিবেশবাদ কি সেটা আমি বুঝতে পারলাম। এখন আসো, কোন দেশ কার উপনিবেশ ছিল? যেমন আমরা বাংলাদেশ ছিলাম কার উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। এরপরে ভারত ছিল কার উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। পাকিস্তান ছিল কার উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। শ্রীলঙ্কা ছিল কার উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। মালদ্বীপ ছিল কার উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। আফগানিস্তান ছিল কার উপনিবেশ? ব্রিটিশদের উপনিবেশ। মালয়েশিয়া ব্রিটিশদের উপনিবেশ। শ্রীলঙ্কা ব্রিটিশদের উপনিবেশ। আবার আমরা যদি বলি সিরিয়া ফ্রান্সের উপনিবেশ, লেবানন ফ্রান্সের উপনিবেশ, নেদারল্যান্ড, ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের উপনিবেশ। হ্যাঁ, এরপরে ফিলিপাইন ছিল যুক্তরাষ্ট্র এবং স্পেনের উপনিবেশ, দুইটা দেশের উপনিবেশ ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা আমার একটা প্রশ্ন উত্তর দাও, কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? এই প্রশ্ন পরীক্ষাতে হয় কিনা? অবশ্যই এই প্রশ্ন পরীক্ষাতে হয়ে থাকে। এখন কোন দেশ কার উপনিবেশ ছিল না আমরা শুধুমাত্র বাজারের বই পুস্তকে পেয়ে থাকি একটা দেশ, যার নাম কি? থাইল্যান্ড। নো, পৃথিবীতে 10টা দেশ আছে। কয়টা দেশ? 10টা দেশ আছে যারা কখনো কারো উপনিবেশ ছিল না। এখন আমরা সেই 10টা দেশের নাম এখন দেখব। আমরা একটু যদি দেখি যে পৃথিবীর 10টি দেশ, এই একটা ইনফরমেশন মুখস্থ করলেই তোমার এই উপনিবেশিক শাসন থেকে যে প্রশ্নগুলো আসবে, বিশেষ করে কোন দেশ কারো উপনিবেশ, কখনো কারো উপনিবেশ ছিল না, এই প্রশ্ন আসলে তুমি এইটা দিয়েই সকল প্রশ্নের উত্তর করতে পারবে। যখন কোনো একটি শক্তিশালী রাষ্ট্র অন্য একটি রাষ্ট্র বা ভূখণ্ডকে দখল করে নেয়। ভেরি গুড ভাইয়া, পেইড বেসের ক্লাস কি বলো ভাইয়া? আমি তোমাদের পেইড ব্যাচ বলো, এই যে ব্যাচগুলো হচ্ছে, এখানে আমি আন্তর্জাতিক ক্লাস নেব, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ কিন্তু আমি ক্লাস নেব। পৃথিবীর 10টি দেশ যারা কখনো কারো উপনিবেশ ছিল না, কারো উপনিবেশ ছিল না। খেয়াল করো ভাইয়া, বাজারের বইতে শুধুমাত্র পাবে একটা দেশ, সে দেশের নাম কি? থাইল্যান্ড। ন, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? তখন আমি উত্তর করব কি? থাইল্যান্ড। কিন্তু পৃথিবীতে 10টি দেশ আছে যারা কখনো কারো উপনিবেশ ছিল না। এই 10টি দেশের নাম আমরা দেখে নিই। এই 10টি দেশের মধ্যে 1 নম্বরে হচ্ছে নেপাল। নেপাল কখনো কারো উপনিবেশ ছিল না। 2 নম্বরে ভুটান, কখনো কারো উপনিবেশ ছিল না। 3 নম্বরে থাইল্যান্ড, কখনো কারো উপনিবেশ ছিল না। 4 নম্বর চীন, কখনো কারো উপনিবেশ ছিল না। খেয়াল করবে, চীনের হংকং ছিল ব্রিটিশদের অধীনে, ম্যাকাও ছিল পর্তুগালের অধীনে, কিন্তু সমগ্র চীন কখনো কারো উপনিবেশ ছিল না। মাথায় রাখবে,
সমগ্র চীন কখনো কারো উপনিবেশ ছিল না। হংকং ছিল ব্রিটিশদের উপনিবেশ, ম্যাকাও ছিল পর্তুগালের উপনিবেশ, কিন্তু সমগ্র চীন কখনো কারো উপনিবেশ ছিল না। আর একটা দেশের নাম হচ্ছে কি জাপান। নাম কি? জাপান। 5টা। 6 নাম্বার আর একটা দেশের নাম হচ্ছে ইরান। 7 নাম্বার আর একটা দেশের নাম হচ্ছে মঙ্গোলিয়া, কখনো কারো উপনিবেশ ছিল না। 8 নাম্বার টঙ্গা। টঙ্গা কোন মহাদেশের দেশ? ওশেনিয়া মহাদেশের দেশ টঙ্গা, যে কখনো কারো উপনিবেশ ছিল না। 9 লাইবেরিয়া, আফ্রিকা মহাদেশের লাইবেরিয়া, যে কখনো কারো উপনিবেশ ছিল না। এন্ড 10 ইথিওপিয়া। ইথিওপিয়া, যে কখনো কারো উপনিবেশ ছিল না। খেয়াল করবে, খেয়াল করবে। তাহলে পৃথিবীর 10টি দেশ যারা কখনো কারো উপনিবেশ ছিল না, এই 10টি দেশের নাম যদি আমরা জানতে পারি, যদি মুখস্থ করতে পারি, এবং পরীক্ষাতে যদি প্রশ্ন আসে কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, মাথায় রাখবে কিছু সিলেক্টিভ দেশ থেকে প্রশ্ন আসে কে কার উপনিবেশ ছিল। যেমন তোমার সিরিয়া কার উপনিবেশ ছিল, লেবানন কার উপনিবেশ ছিল, ব্রাজিল কার উপনিবেশ ছিল, আর্জেন্টিনা কার উপনিবেশ ছিল, আফগানিস্তান কার উপনিবেশ ছিল, এরপরে তোমার তারপরে হচ্ছে তোমার মালয়েশিয়া কার উপনিবেশ ছিল, সিঙ্গাপুর কার উপনিবেশ ছিল। এই যে যে কিছু কমন প্রশ্ন আছে, তথ্য আছে, যেগুলো পড়লে খুব সহজে কি হবে, তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে এই 10টি দেশ কখনো কারো উপনিবেশ ছিল না। আর একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষাতে বা এই পরীক্ষার পড়ার জন্য টেকনিক অ্যাপ্লাই করবে, কিন্তু এই ছন্দ বা টেকনিক বেশি অ্যাপ্লাই করবে না। তাহলে সকল টেকনিককে মনে রাখার জন্য আর একটা টেকনিক কিন্তু তোমার লাগবে। তাহলে এবার আমরা দেখতে পেলাম এই 10টা দেশ কি ছিল না, কখনো কারো উপনিবেশ ছিল না। এখন আসো, এখন আসো আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি না, পারি কিনা দেখো, আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে দেশটি কখনো উপনিবেশ ছিল না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2017-18 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছে, যে দেশ কখনো কারো উপনিবেশ ছিল না। একটু আগে যে 10টি দেশের নাম আমি লিখে দিয়েছি, সেই 10টি দেশের মধ্যে এখানে একটা দেশ আছে, এবং সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড। নাম কি? থাইল্যান্ড। এবার দেখো, আমরা যদি মিয়ানমারের কথা যদি বলি, এই মিয়ানমার ছিল ব্রিটিশদের উপনিবেশ। আমরা যদি লাওসের কথা যদি বলি, লাওস, লাওস এটা ছিল ফ্রান্সের উপনিবেশ। কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ। আমরা যদি থাইল্যান্ডের কথা যদি বলি, সেটা কারোর উপনিবেশ ছিল না। আমরা যদি ইন্দোনেশিয়ার কথা যদি বলি, এই ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? ডাচ বা অলন্দাজ বা নেদারল্যান্ড, ডাচ বা নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল, মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা এখানে জেনে গেলাম মিয়ানমার ব্রিটিশদের উপনিবেশ ছিল, লাওস ফ্রান্সের উপনিবেশ ছিল, ইন্দোনেশিয়া নেদারল্যান্ড বা ডাচদের উপনিবেশ ছিল, কিন্তু থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। সেকেন্ড প্রশ্ন, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসছে। খেয়াল করবে, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কিংবা দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এক না। যখন আমি পড়াবো দক্ষিণ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার এই দুটা মিনিং, এই দুটা টার্মের মধ্যে কি কি পার্থক্য আছে, সেটা আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিব, মাথায় রেখো, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। বাট শুধু মাথায় রেখো যে দক্ষিণ আমেরিকা মহাদেশে যে 12টি দেশ আছে, এই 12টি দেশের মধ্যে একমাত্র দেশ যার নাম কি? ব্রাজিল, যে ছিল পর্তুগালের উপনিবেশ, যে ছিল কি? পর্তুগালের উপনিবেশ। 12টি দেশের মধ্যে গায়ানা, সে ছিল ব্রিটিশদের উপনিবেশ। সুরিনাম, সে ছিল নেদারল্যান্ডের উপনিবেশ। খেয়াল করবে, কোন ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। কার উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ। তাহলে এই প্রশ্ন আমরা পেরে গেছি, এই আলোচনা থেকে আমরা পেরে গিয়েছি। কোন দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল না? কোন দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল না? খেয়াল করবে, দেখো, আমরা যদি বলি মালদ্বীপ ব্রিটিশদের উপনিবেশ ছিল। জাম্বিয়া কোন দেশের উপনিবেশ ছিল? এটা আমি জানি না, এটা আমার জানারও দরকার নাই। খেয়াল করবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চীন এবং নেপাল, চীন এবং নেপাল এই দুটা দেশের কোন দেশে কি ছিল না? কথা বলে উপনিবেশ ছিল না। তাহলে এই প্রশ্নের উত্তর কি আছে? এই প্রশ্নের উত্তর আছে দুইটা।
মাথায় রাখবে। যদি কোনো প্রশ্নের উত্তর থাকে দুইটা, সেই প্রশ্নের উত্তর করবে না। যদি কোনো প্রশ্নের চারটা অপশনের মধ্যে দুইটা উত্তর থাকে, সেই প্রশ্নের উত্তর তুমি করবে না। তাহলে কোন দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল না, কোন দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল না, তার মানে কি এখানে উত্তর হবে চীন এবং নেপাল। চীন এবং নেপাল। কোন দেশটি অতীতে অন্য দেশের উপনিবেশে পরিণত হয়নি? রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21 এই প্রশ্নটা এসছে, কোন দেশটি অতীতে কখনো অন্য দেশের উপনিবেশে পরিণত হয়নি? তাহলে উত্তর কি? থাইল্যান্ড। ওই যে 10টি দেশের নাম লিখে দিয়েছিলাম, সেইখানে কিন্তু থাইল্যান্ডকে আমরা পেয়েছি। যে দেশটি কখনো উপনিবেশ ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2017-18-তে এই প্রশ্ন এসছে, এবং তাহলে এটার উত্তর কি হবে? থাইল্যান্ড। বলো তো, উপনিবেশ নিয়ে আমি যতটুকু পড়াইলাম এইখান থেকে আমরা প্রশ্নের উত্তর করতে পেরেছি কিনা? অবশ্যই পেরেছি। মাথায় রাখবে, আমরা গল্প করব না ক্লাসে, আমরা তোমাদেরকে পড়াবো। আমরা তোমাদের বেসিক স্ট্রং করার দায়িত্বটা নিয়ে নিয়েছি। যারা আই এডুকেশনে ভর্তি হয়েছে, অলরেডি তোমাদের দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি, এবং আগামীতে যারা ভর্তি হবে তাদেরকেও আমরা, তাদের দায়িত্ব কিন্তু আমরা নিয়ে নিব। এখনে তুমি আসলে কার কাছে পড়বে, কার কাছে তুমি তোমার রোগের চিকিৎসা করবে? মাথায় রাখবে, মাথায় রাখবে। ধরে নাও তোমার কিডনিতে পাথর হয়েছে, এই ট্রিটমেন্ট করার জন্য তুমি একটা হসপিটালে গেলে, কিডনি রোগ বিশেষজ্ঞ বা কিডনি থেকে পাথর অপারেশন করার জন্য তোমার এইখানে ধরে নাও ডাক্তার আছে। কয়জন ডাক্তার আছে? ধরে নাও যে একজন আছে, কি একজন আছে তোমার, ধরে নাও যে ইন্টার্ন করতেছে, একজন ইন্টার্ন ডাক্তার আছে, একজন ইন্টার্ন ডাক্তার আছে, একজন সহকারী অধ্যাপক আছেন, সহকারী অধ্যাপক মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার আছেন, আরেকজন আছেন সহযোগী অধ্যাপক, সহযোগী সহযোগী অধ্যাপক তিনি আছেন, আরেকজন আছেন অধ্যাপক, দ্যাট মিনস প্রফেসর আছেন, অধ্যাপক আছেন। এখন তুমি একটা তোমার এই কিডনির রোগের জটিলতা নিরসনের জন্য তুমি হসপিটালে গেলে, চারটা ডাক্তার তুমি দেখলে, তুমি আসলে কার কাছে চিকিৎসা নেবে? ইন্টার্ন ডাক্তারের কাছে চিকিৎসা নেবে, সহকারী অধ্যাপকের কাছে চিকিৎসা নেবে, সহযোগী অধ্যাপকের কাছে চিকিৎসা নেবে, নাকি অধ্যাপকের কাছে চিকিৎসা নেবে? আমরা যদি আই এডুকেশনের কথা যদি বলি, যে আই এডুকেশনে রয়েছে এই দুই টাইপের ডাক্তার, এই দুই টাইপের ডাক্তার। তাহলে তুমি যদি আমাকে বলো মিস্টার নবাব আলী, এই নবাব আলী তাহলে কোন? আমার নাম হচ্ছে এমডি নবাব আলী, তাহলে এই নবাব আলীকে কোন ক্যাটাগরিতে ফেলবে বলো তুমি? নবাব আলীকে কোন ক্যাটাগরিতে পড়বে? যার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, যার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। তাহলে অবশ্যই তুমি আমাকে অধ্যাপক, ডাক্তার, প্রফেসর, তাই না? তাহলে তাহলে অধ্যাপক হিসেবে তুমি আমাকে কাউন্ট করবে। যদি তোমার মাথায় বুদ্ধি থাকে তাহলে তুমি হয় অধ্যাপকের কাছে যাবে, কিংবা সহযোগী অধ্যাপকের কাছে যাবে। তোমার রোগের চিকিৎসা করার জন্য তুমি সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইন্টার্ন ডাক্তারের কাছে তুমি কিন্তু কোনোভাবেই যাবে না। সো জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। তুমি সিদ্ধান্ত নাও আসলে তুমি কোথায় ভর্তি হবে, তুমি কোথায় ভর্তি হবে। আমি হইলে অবশ্যই কি করতাম? আমি হলে অবশ্যই অধ্যাপকের কাছে ট্রিটমেন্ট নিতাম। এখনে তুমি কাদের কাছে ট্রিটমেন্ট নিবে এটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে সাজেশন দিতে পারি, আমি তোমাকে পরামর্শ দিতে পারি, বাট তুমি কোথায় ভর্তি হবে, কাদের কাছে ভর্তি হবে, কাদের দ্বারা তুমি ট্রিটমেন্ট নিবে, এটা একান্তই তোমার ব্যাপার। মাথায় রাখবে, মাথায় রাখবে। পড়ালেখার ক্ষেত্রে, রোগ চিকিৎসার ক্ষেত্রে বিলাসিতা করতে হয়। 2টা টাকায় কম পাইলাম আর এক জায়গায় ভর্তি হয়ে গেলাম, 1000 টাকা কম পাইলাম আর এক জায়গায় ভর্তি হয়ে গেলাম, এই কাজটা করিও না, এই কাজটা করিও না। এখন ধরে নাও আমার কাছে এই রোগের চিকিৎসা করতে আসলে আমি নিব কত? আমি ধরে নিলাম 50,000 টাকা, 50,000 টাকা। আর একজন নিচ্ছে কত? ধরে নাও এই যে ইনি নিচ্ছে কত? ইনি নিবে ধরে নাও 30,000 টাকা। তাহলে আসলে 20,000 টাকার জন্য এর কাছে তুমি ট্রিটমেন্ট নাও, তোমার কিডনি দেখা যাচ্ছে কেটে ফেলতে হচ্ছে, কিডনি দেখা গেছে কেটে ফেলতে হচ্ছে। তাহলে তুমি এই 20,000 টাকার জন্য তুমি কি করবে? অবশ্যই একজন প্রফেসরের কাছে তুমি ট্রিটমেন্ট নিবে।
সো আমরা আই এডুকেশনে এখানে ইয়াং টিচার আছে, একদম ইয়াং টিচার আছে যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, আমার মতো মুরব্বী টিচার আছে যারা 10 বছর 15 বছর 20 বছর ধরে পড়াচ্ছে। সো এই তরুণ এবং প্রবীণ টিচার যারা আছেন, যাদের দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে নিয়ে খুব একটা ভালো টিম ওয়ার্ক রয়েছে আই এডুকেশনে। সো তুমি যদি আই এডুকেশনে ভর্তি হও এবং আমাদের সাথে তাল মিলে যদি পড়ালেখা করতে পারো, তাহলে আমরা কথা দিচ্ছি তুমি অনেকটাই ভালো করবে পরীক্ষাতে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এবার আসো, এইখান থেকে একটা প্রশ্ন আসে, দেখো, নিচের কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়? কখনোই পরীক্ষাতে আসে না। এশিয়া মহাদেশে স্থলবেষ্টিত দেশ কোন? এশিয়া মহাদেশে স্থলবেষ্টিত দেশ কয়টি? ইউরোপে স্থলবেষ্টিত দেশ কয়টি? আফ্রিকাতে স্থলবেষ্টিত দেশ কয়টি? এটা কিন্তু কখনোই কোনো পরীক্ষাতে আসে না, সমস্যা নাই। আচ্ছা, ব্রিটিশ উপনিবেশ ছিল না, দক্ষিণ, যাই, আচ্ছা আমি ভর্তি হয়েছি। বাকিরাও ডিসিশন নিবে ইনশাল্লাহ, আজকের ক্লাস করার পর তারাও ডিসিশন নিবে। স্থলবেষ্টিত দেশ, যার ইংরেজি কি? যার ইংরেজি হচ্ছে ল্যান্ড লকড। ল্যান্ড লকড মানে কি? ল্যান্ড মানে কি? ভূমি। লকড মানে কি? আবদ্ধ। তার মানে ভূমি দ্বারা আবদ্ধ। ধরে নাও যে এটা একটা রাষ্ট্র, ধরে নাও এটা একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রের কোনো পাশেই পানি নাই। এই রাষ্ট্রের চারপাশেই অন্য রাষ্ট্রের ভূখণ্ড দ্বারা বেষ্টিত। এই রাষ্ট্রের চারপাশে অন্য রাষ্ট্রের ভূখণ্ড দ্বারা বেষ্টিত। যে কারণে খেয়াল করবে, যে কারণে এই রাষ্ট্রকে কি বলা হবে? স্থলবেষ্টিত দেশ বলা হবে। আবার শুনবে, যদি কোনো রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার কোনো পাশেই যদি পানি না থাকে, অন্য দেশের ভূখণ্ড দ্বারা যদি আবদ্ধ থাকে, তখন সেই রাষ্ট্রকে কি বলা হবে? তখন সেই রাষ্ট্রকে বলা হবে ল্যান্ড লকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ। ল্যান্ড লকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ, মাথায় রাখবে। এশিয়া মহাদেশের মধ্যে যে স্থলবেষ্টিত দেশগুলো আছে, সেই দেশগুলো থেকে এই প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। নিচের কোন দেশ স্থলবেষ্টিত দেশ? নিচের কোন দেশ স্থলবেষ্টিত দেশ নয়? নিচের কোন দেশের সমুদ্র বন্দর নাই? নিচের কোন দেশের সমুদ্রে প্রবেশ অধিকার নাই? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। আমি দেখি তোমাদের একটু কমেন্ট দেখি। বা প্রশ্ন আসে এভাবে যে নিচের কোনটি ভূবেষ্টিত দেশ? নিচের কোনটি ভূবেষ্টিত দেশ? এই প্রশ্নও কিন্তু পরীক্ষাতে এসে থাকে। ওকে, এখন খেয়াল করবে, এখানে যে দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে আমি শুধুমাত্র এশিয়া মহাদেশে যে রাষ্ট্রগুলো ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ আছে, তাদের নাম আমি লিখে দিব এবং এইখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কোনটি স্থলবেষ্টিত দেশ, কোনটি ভূবেষ্টিত দেশ, কোন দেশের সমুদ্র বন্দর নাই, কোন দেশের সমুদ্রে প্রবেশ অধিকার নাই, তাহলে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। সো পৃথিবীতে 45টি দেশ আছে যারা স্থলবেষ্টিত দেশ। কয়টা দেশ? 45টা দেশ। এই 45টা দেশের নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ভাই, তুমি 10টা নাম মুখস্থ রাখবা। আমি বলে দিচ্ছি, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে এই 10টা দেশ মুখস্থ রাখার কারণেই তুমি উত্তর করতে পারবে। সেই 10টা দেশ হচ্ছে, অর্থাৎ এশিয়া মহাদেশের 10টি দেশ যারা কখনো কারো উপনিবেশ ছিল না। ওকে, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থলবেষ্টিত দেশ। আমাদের দক্ষিণ এশিয়াতে স্থলবেষ্টিত দেশ আছে 3টা। আমাদের 8টা দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ আছে কয়টা? 3টা আছে, যার মধ্যে একটার নাম কি? যার মধ্যে একটা নাম হচ্ছে নেপাল, আর একটা নাম কি? ভুটান, আর একটা নাম কি? আফগানিস্তান। এই 3টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মাথায় রাখবে। এই 3টা দেশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নিচের কোনটি স্থলবেষ্টিত দেশ? এই 3টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। ওকে, এরপরে আসো 4 নাম্বার, লাওস। 5 নাম্বার, মঙ্গোলিয়া।
মঙ্গোলিয়া। 6 নাম্বার কাজাখস্তান। 7 নাম্বার কিরগিজিস্তান। 8 নাম্বার তুর্কমেনিস্তান। 9 নাম্বার তাজিকিস্তান এবং 10 নাম্বার উজবেকিস্তান। তাহলে এবার কথা শোনো, পৃথিবীতে 45টা স্থলবেষ্টিত দেশ আছে। আমি যদি 45টা দেশ পড়তে যাই তাহলে আমি পরীক্ষায় খারাপ করব, মাথায় রাখবে। এই জন্য আমি বলেছিলাম তুমি সারাদিন পড়লেও চান্স পাবে না যদি তুমি প্রয়োজনীয় পড়াগুলো বুঝতে না পারো। কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেটা তুমি একদম ফ্রেশার, তুমি তো ভাই বুঝো না, এ কারণে আমাদের গাইডটা তোমাদের প্রয়োজন, যে তুমি কি পড়বে কি বাদ দিবে, বইয়ের কোন তথ্যগুলো তুমি আয়ত্ত করবে, কোন তথ্য একদম আশপাশে 100 মাইলের আশপাশে তুমি হাঁটবে না, ওই তথ্যগুলো একদম টোটালি ফেলে দিতে হবে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। বাট কি পড়তে হবে সেটা কিন্তু এটা। তাহলে এই প্রশ্ন যদি আমরা যদি এই 10টা দেশের নাম যদি স্যার 2টা উত্তর থাকলে দিব না কেন, এমসিকিউতে একটা উত্তর নেওয়া হয়, 2টা নেওয়া হয় না, এখন তুমি দিবে না। এমসিকিউতে একটা নেওয়া হয়। এখন ধরে নাও 2টাই সঠিক উত্তর, যিনি প্রশ্ন করেছেন তিনি কোনটা দাগায় দিয়েছেন, তিনি কোনটা মার্ক করেছেন উত্তর হিসেবে, যে উত্তরটা ওএমআর মেশিনে ইনপুট দেওয়া আছে, তুমি কি জানো না? তাহলে এই জন্য 2টা উত্তর থাকলে তুমি কখনোই নিবে না। ওকে, তাহলে দেখো এই 10টা দেশ হচ্ছে এশিয়ার স্থলবেষ্টিত দেশ, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, আসে কিনা। এখন আমরা চলো দেখি কোনটি স্থলবেষ্টিত দেশ নয়। প্রথম প্রশ্ন, কোনটি স্থলবেষ্টিত দেশ নয়? কবি নজরুল বিশ্ববিদ্যালয় 2018-19 এই প্রশ্ন এসেছে, কোনটি স্থলবেষ্টিত দেশ নয়? এই প্রশ্ন দেখো পরীক্ষাতে এসছে। তাহলে আমরা জানি নেপাল একটা স্থলবেষ্টিত দেশ, লাওস আছে একটা স্থলবেষ্টিত দেশ, আফগানিস্তান আছে একটা স্থলবেষ্টিত দেশ। প্রশ্ন চাইছে কোনটি স্থলবেষ্টিত দেশ নয়। এই প্রশ্নের উত্তর কি হবে বলো? এই প্রশ্নের উত্তর হবে ভিয়েতনাম। কি হবে? ভিয়েতনাম। স্থলবেষ্টিত দেশ দেখো কোনটা? ওই 10টা দেশের মধ্যে লাওস আছে। কোনটা আছে? লাওস আছে। তাহলে উত্তর কি হবে? লাওস। এবার ভূবেষ্টিত রাষ্ট্র কোনটি? ভূবেষ্টিত রাষ্ট্র, ভূ মানে কি? ভূ মানে মাটি, ভূ মানে কি? মাটি বেষ্টিত অর্থাৎ স্থলবেষ্টিত দেশ কোনটি? দেখো এখানে হংকং হবে না, পাকিস্তানও হবে না, নাইজেরিয়াও হবে না, হবে কোনটা? হবে আফগানিস্তান। তাহলে আমরা যা পড়তেছি এই পড়া দিয়ে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর আমরা করতে পারতেছি কিনা, কথা বলো। পরীক্ষায় আসা প্রশ্ন আমরা উত্তর করতে পারতেছি। এটার কারণ কি? এভাবে পড়াইতে পারতেছি কেন? দীর্ঘ অভিজ্ঞতা, 20 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে আমি তো জবের ক্লাস দীর্ঘদিন নিয়েছি, স্টিল নাও নেই। আমার স্টুডেন্টরা কিন্তু এখন ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে। আমার হোমটাউন মাগুরাতে এর আগে যে ডিসি ছিল আব্দুল্লাল মাহমুদ, তিনি কিন্তু আমার স্টুডেন্ট। 28 BCS এ ময়মনসিংহ শাখায় ক্লাস করেছিল, সাইফুডসে, যখন আমি সাইফুডসে ক্লাস নিতাম। সো আমার স্টুডেন্টরা এসপি, ডিসি, ডেপুটি সেক্রেটারি এরা হয়ে গেছে। সো এটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, সো এই অভিজ্ঞতার কারণেই এই অ্যানালাইসিস করে পড়াইতে পারতেছি এবং খুব সহজেই তোমরা ইনশাল্লাহ পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। পঞ্চম স্থান মঙ্গোলিয়া, লাওস আর নেপাল, ভুটান, আফগান। আজারবাইজান, হ্যাঁ আজারবাইজানের গুরুত্ব, আজারবাইজান আর্মেনিয়া অবশ্যই স্থলবেষ্টিত দেশ, বাট ওটা আমরা ইউরোপের মধ্যে ফেলেছি, ওটা হচ্ছে ইউরোপের মধ্যে চলে যাবে। এইবার আসো দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া। তাহলে দেখো আমরা জানি যে দক্ষিণ এশিয়া খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এই দক্ষিণ এশিয়ার টোটাল রাষ্ট্র কয়টা? টোটাল রাষ্ট্র হচ্ছে 8টা, খেয়াল করবে। যার মধ্যে একটা নাম কি? ইন্ডিয়া, একটা নাম কি? পাকিস্তান, একটা নাম কি? আফগানিস্তান, একটা নাম কি? নেপাল, আর একটা নাম ভুটান, আর একটা নাম কি? বাংলাদেশ, আর একটা নাম কি? শ্রীলঙ্কা, এবং আর একটা দেশের নাম কি? মালদ্বীপ।
2 4 6 8। এই 8টা দেশ রয়েছে দক্ষিণ এশিয়ায়। এখন কোনটি দক্ষিণ এশিয়ার দেশ বা কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়, এইটা আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে আমরা মনে রাখবো। দেখো খেয়াল করো, সাউথ এশিয়া 08 মানে কি 8টা দেশ। এই 8টা দেশকে আমরা মনে রাখবো কিভাবে? 8টা দেশকে আমরা মনে রাখবো MBA। MBA is for BNP। MBA is for BNP। এই লাইনটা দিয়ে আমরা দক্ষিণ এশিয়ার 8টা দেশ মনে রাখবো। এবং এই 8টা দেশ কারা সেটা দেখো। এই 8টা দেশের মধ্যে এম তে কোন দেশ? মালদ্বীপ। এম তে কোন দেশ? মালদ্বীপ। বিতে কোন দেশ? বিতে হচ্ছে বাংলাদেশ। এ হচ্ছে বাংলাদেশ। এতে কোন দেশ? আফগানিস্তান। এ হচ্ছে আফগানিস্তান। আইতে কোন দেশ? ইন্ডিয়া। এসতে কোন দেশ? শ্রীলঙ্কা। বিএনপির বিতে হচ্ছে ভুটান। এনতে হচ্ছে নেপাল। পিতে হচ্ছে পাকিস্তান। তাহলে আমরা এখানে লিখে নিই। দেখো এমতে কোন দেশ? এমতে হচ্ছে মালদ্বীপ। এনতে কোন দেশ? এনতে হচ্ছে মালদ্বীপ। বিতে কোন দেশ? বিতে হচ্ছে বাংলাদেশ। বিতে বাংলাদেশ। এতে কোন দেশ? এতে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান। আইতে কোন দেশ? আইতে হচ্ছে ইন্ডিয়া বা ভারত। ইন্ডিয়া বা ভারত। এসতে কোন দেশ? এসতে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। দেশের নামের ক্ষেত্রে দীর্ঘইকার হবে না। বিতে কোন দেশ? বিতে ভুটান। অনেকেই দীর্ঘকার দিয়ে লিখে, দীর্ঘকার দিয়ে লিখো না, কিন্তু বানান ভুল হবে। এনতে কোন দেশ? এনতে হচ্ছে নেপাল। এনতে নেপাল। এবং পিতে কোন দেশ? পিতে হচ্ছে পাকিস্তান। পিতে পাকিস্তান। এই হচ্ছে দক্ষিণ এশিয়ার 8টা দেশ। মাথায় রাখবে, এই 8টা দেশ মিলে, দক্ষিণ এশিয়ার 8টা দেশ মিলে আমরা দেখতে পাই যে একটা সংগঠন রয়েছে। এবং এই সংগঠনটার নাম কি? এই সংগঠনের নাম হচ্ছে সার্ক। সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। মাথায় রাখবে, সার্ক সংগঠনটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ চেঞ্জ অফ রেজিম। বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসছে, সরকারে একটা পরিবর্তন আসছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে কারা? বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতাকে জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের উদ্যোগেই 1985 সালের 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। যে কারণে জিয়াউর রহমানকে বলা হয় কি? সার্কের স্বপ্নদ্রষ্টা বা সার্কের রূপকার বলা হয়। প্রথমে এই 7টা দেশ নিয়ে এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে আফগানিস্তান যোগদান করার পরে এর সদস্য হয় কয়টি? 8টি। এবং এই সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে। আর সার্ক গঠনের উদ্যোক্তা, রূপকার বা স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে? জিয়াউর রহমানকে বলা হয়। যে কারণে মাথায় রাখবে, এই সার্ক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আমরা অবশ্যই সার্ক পড়ব অর্গানাইজেশনের মধ্যে। অর্গানাইজেশনের মধ্যে আমরা অবশ্যই সার্ক পড়ব আমরা অবশ্যই সার্ক পড়ব অর্গানাইজেশনের মধ্যে। এখন আসো পরবর্তী স্লাইডে চলে যাই। এই যে আমরা দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ লিখলাম, মাথায় রাখবে, দক্ষিণ এশিয়ার যে আমরা 8টা দেশ লিখেছি, এই 8টা দেশের মধ্যে সবচেয়ে বেশি পড়তে হবে যে দেশটাকে নিয়ে, একটু দেখি তোমাদের একটু কমেন্ট পড়ি আমি একটু। তোমাদের আপনার ক্লাস করতেন ইন্ডিয়া। ইন্ডিয়া একটু ধীরে ধীরে, হ্যাঁ ভাই একটু ধীরে ধীরেই পড়াবো, একটু ধীরে ধীরে পড়াবো। যখন আমাদের পেইড ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে পড়াবো। আচ্ছা, মালদ্বীপ যে লিখলেন না স্যার, মালদ্বীপ লিখে নাই, মালদ্বীপ লিখে নাই। MBA ভাই, এই যে মালদ্বীপ লিখেছি, আপনি কেমনে বললেন যে আমি মালদ্বীপ লিখে নাই? ডাহা মিথ্যা কথা বললেন যে আমি মালদ্বীপ লিখে নাই। হ্যাঁ, আচ্ছা এইবার আসো।
দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে দেশটা, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে ভারত। সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে ভারত। সকলে একটু মনোযোগ সহকারে শুনবো, আমি একটু এখানে রাপ করে দিচ্ছি, বাট যখন পড়াবো তখন আমি নোট করে দিব, একদম সুন্দর করে তোমাদের নোট করে দিব, যেটা দেখে দেখে তোমরা কি করবে, হবে না। দেশ, জাতি, ভাষা লেখার ক্ষেত্রে দীর্ঘইকার হয় না। দেশ, জাতি, ভাষা লেখার ক্ষেত্রে দীর্ঘইকার হয় না। বাংলা একাডেমির বানানের নিয়মগুলো তোমরা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। খেয়াল করবে, এই যে ভারত, এই ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশ। কাদের উপনিবেশ ছিল? ব্রিটিশদের উপনিবেশ। এবং এই 15ই অগাস্ট 1947 সালে ভারত কি করে? ভারত স্বাধীনতা লাভ করে, মাথায় রাখবে। বর্তমানে ভারতের রাজ্য হচ্ছে 28টি। ভারতের কয়টি রাজ্য? 28টি। আর 8টি হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। ভারতের রাজ্য কয়টি? 8টি, 28টি। এবং ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। মাথায় রাখবে, মাথায় রাখবে। ভারতের প্রথম প্রেসিডেন্টের কথা যদি বলি, ভারতের প্রথম প্রেসিডেন্ট যিনি, তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। এই রাজেন্দ্র প্রসাদ তিনি হচ্ছেন ভারতের প্রথম প্রেসিডেন্ট। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি আমরা বলি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। কি নাম? জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্টের কথা যদি বলি আমরা, ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্টের কথা যদি আমরা বলি, এই প্রথম মুসলিম প্রেসিডেন্ট যিনি, তার নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম নারী প্রেসিডেন্টের কথা যদি আমরা বলি, এই নারী প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল। তাহলে ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, প্রথম মুসলিম প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন, প্রথম নারী প্রেসিডেন্ট যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে, এই স্যার সম্পর্কে আরেকটু বলেন। স্যার সম্পর্কে তো পড়ানো হবে ভাইয়া। স্যার প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1985 সালে। স্যার গঠনের উদ্যোক্তা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্কের রূপকার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 7টি। বর্তমান সদস্য কয়টি? 8টি। সর্বশেষ সদস্য দেশের নাম কি? সর্বশেষ সদস্য দেশের নাম আফগানিস্তান। আফগানিস্তান 2007 সালে সার্কের সদস্যপদ লাভ করে। সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? নয়াদিল্লিতে। সার্ক কৃষি কেন্দ্র কোথায়? ঢাকায় ফার্মগেটে। ফার্মগেটে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়? আগে ছিল নয়াদিল্লিতে, বর্তমানে গুজরাটে। সার্ক জ্বালানি কেন্দ্র কোথায়? ইসলামাবাদে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? তোমার হচ্ছে কলম্বোতে। এরপরে সার্ক যক্ষ্মা ও এইডস নিরাময় কেন্দ্র কোথায়? সার্ক যক্ষ্মা ও এইডস নিরাময় কেন্দ্র হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আরো শুনবা? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ও জনসংখ্যায় ছোট দেশ মালদ্বীপ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার ও মাথাপিছু আয় বেশি কার? মালদ্বীপের। আর শুনবা, সার্কের প্রথম চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সার্কের বর্তমান চেয়ারম্যান, এই যে নতুন যে প্রধানমন্ত্রী নেপালের, সেই ব্যক্তি। এরপরে আসো যে সার্কের প্রথম মহাসচিবের কি নাম ছিল? আবুল আহসান। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার। সার্কের সর্বশেষ সম্মেলন হয় 2014 সালে নেপালে। এরপরে সার্কের আর সম্মেলন হয়নি। ঢাকাতে সার্কের সম্মেলন হয়েছে 3বার। কয়বার? 3বার। বলতে পারবো না তাই মনে করছো? আমি বলতে পারবো না তাই মনে করেছে? নো ভাই, 20 বছর অভিজ্ঞতা, মাথায় রাখবে এবারটা। এখানে যদি আমরা আরেকটি তথ্য যদি দেখি, সেটা হলো যে দেখো, অমর্ত্য সেন। আচ্ছা, ভারতের একজন বিজ্ঞানী যিনি পরবর্তীতে ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন, তার নাম কি? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। এবং এই আব্দুল কালামের উপাধি কি? এপিজে আব্দুল কালামের উপাধি হচ্ছে মিসাইল ম্যান। কি বলো? মিসাইল ম্যান। মিসাইল ম্যান। মিসাইল ম্যান। তাহলে খেয়াল করো, এই যে বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, তিনি পরবর্তীতে ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন।
তার উপাধি কি মিসাইল ম্যান। এবং তার প্রচেষ্টায় ভারত পারমাণবিক অস্ত্রের মালিক হয় 1974 সালে। তার প্রচেষ্টায় ভারত পারমাণবিক অস্ত্রের মালিক হয় 1974 সালে। এরপর দেখো অমর্ত্য সেন। এই অমর্ত্য সেন খেয়াল করবে, এই অমর্ত্য সেন তিনি কি, তিনি হচ্ছে অর্থনীতিতে নোবেল পান 1998 সালে। এই অমর্ত্য সেন হচ্ছে ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ এবং তার পৈতৃক নিবাস ছিল কোথায়? মানিকগঞ্জে। কোথায় ছিল ভাইয়া? মানিকগঞ্জে ছিল। এবং তিনি 1998 সালে নোবেল পান। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? পভার্টি অ্যান্ড ফ্যামিনস। এছাড়া আরো অনেক গ্রন্থ আছে যেগুলো আমরা ক্লাসে পড়িয়ে দিব। এবং তিনি নোবেল পেয়েছিলেন কিসের জন্য? কল্যাণ অর্থনীতির জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পেয়েছিলেন। সেই ভারত সম্পর্কে এই তথ্যগুলো, পাশাপাশি ভারতের যে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং ভারতের বর্তমান প্রেসিডেন্টের কথা যদি আমরা বলি, ভারতের বর্তমান প্রেসিডেন্ট কি নাম? ভারতের বর্তমান প্রেসিডেন্ট যিনি, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারত সম্পর্কে এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাদের জানতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে ভারতের সেভেন সিস্টার্স, এই যে সেভেন সিস্টার্স যে রাজ্যগুলো আছে, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকের 7টি রাজ্য, যে 7টি রাজ্য ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এই 7টি রাজ্যকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। তাহলে আমি কি বললাম? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি স্বাধীনতাকামী রাজ্য যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে কি বলা হয়? সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স ভুক্ত 7টি রাজ্যকে আমরা কিভাবে মনে রাখবো? অত্র, আমি, মেম, না, এটাতে আমরা মনে রাখতে পারবো। দেখো, অতে হচ্ছে, এইখান থেকে লিখি, অতে হচ্ছে অরুণাচল। আচ্ছা, এইটা আমরা এক কাজ করি, এইটা আমরা আরেকটা স্লাইডে নিয়ে যাই, যে সেভেন সিস্টার্স, এই যে ভারতের যে 7টি রাজ্য সেভেন সিস্টার্স, এরা কারা? ভারতের উত্তর পূর্বাঞ্চল 7টি স্বাধীনতাকামী রাজ্য যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে চায়। এই 7টি রাজ্যকে আমরা কি মনে করব? কি দিয়ে মনে রাখবো? অত্র, আমি, মেম, না, এটা দিয়ে মনে রাখবো। দেখো, এই অতে কি? অতে হচ্ছে অরুণাচল। তৈরাফলাতে কি? তৈরাফলাতে ত্রিপুরা। আতে কোনটা? আতে আসাম। মিতে কি? মিতে হচ্ছে মিজোরাম। মেতে মেঘালয়। মতে মণিপুর। নাতে নাগাল্যান্ড। এই হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল 7টি রাজ্য, যে 7টি রাজ্য ভাইয়া পড়তে হবে, যে 7টি রাজ্যকে আমরা মনে রাখবো অত্র, আমি, মেম, না, এটা দিয়ে। অতে অরুণাচল, তৈরাফলাতে ত্রিপুরা, আতে আসাম, মিতে মিজোরাম, মেতে মেঘালয়, মতে মণিপুর, নাতে নাগাল্যান্ড। চলে যাই স্লাইডে, দেখি আমরা এখান থেকে আসা প্রশ্ন উত্তর করতে পারি কিনা। হ্যাঁ, অফকোর্স পেইড বেসে পড়াবো, পেইড বেসে অবশ্যই শুরু থেকে পড়াবো আমরা। হ্যাঁ, আসো, এই প্রশ্নগুলো এখন দেখো, ভারত থেকে আসা প্রশ্ন। ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত? অরুণাচল, আমরা পারি। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ, এটা আমরা পেরেছি। কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? কল্যাণ অর্থনীতি।
বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত কে বলতে পারবে? এটা কোথায় অবস্থিত বলো? দেখি তোমাদের একটু কমেন্ট দেখি। দেখো, বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা খুলনা বিশ্ববিদ্যালয় 2018-19 শিক্ষাবর্ষে এসছে। যার নাম কি? যেটা কোথায় বলো? গুজরাটে। কোথায়? গুজরাটে। এরপরে যদি আমরা দেখি, নিচের কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2017-18 শিক্ষাবর্ষে এসেছে। যার নাম কি? যার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। মাথায় রাখবে। এই যে ইন্দিরা গান্ধী, তিনি 1966 সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি, তখন কিন্তু উত্তর হবে শ্রীলঙ্কার শ্রীমাভ বন্দর নায়েকে। শ্রীলঙ্কার শ্রীমাভ বন্দর নায়েকে। এইবার আসো, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। পভার্টি অ্যান্ড ফ্যামিনস গ্রন্থের রচয়িতাকে? অমর্ত্য সেন। অমর্ত্য সেন। দেখো আমরা পারছি কিনা উত্তর করতে। বোফোর্স কেলেঙ্কারি কোন দেশের সাথে জড়িত? এটা অবশ্যই বোফোর্স কেলেঙ্কারি কোন দেশের সাথে জড়িত? এটা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তিনি সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে অস্ত্র কিনছিলেন নিম্নমানের ঘুষ নিয়ে, যেটাই মূলত ওই অস্ত্র কোম্পানির নাম ছিল বোফোর্স, যে কারণে এটাকে বলা হচ্ছে কি? বোফোর্স কেলেঙ্কারি। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল। ভারতের স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন? যার উত্তর কি? যার উত্তর হচ্ছে কলকাতা। যার উত্তর কি? যার উত্তর হচ্ছে কলকাতা। এখন ভাইয়া শোনো, আমি তোমাদেরকে, যেহেতু এটা ফ্রি ক্লাস ছিল, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কিভাবে পড়ব। আমি আজকে ফার্স্ট পড়িয়েছি, কথা সত্য, বাট যেহেতু এটা 1 ঘন্টার মধ্যে আমাকে ক্লাসটা নিতে হয়েছিল, যেখানে আমি একটু ফার্স্ট পড়িয়েছি, কথা সত্য, বাট এই যে স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ তোমার যে অ্যাডমিশনে তুমি যখন বসবে পরীক্ষা দিতে, এই স্বল্প সময়ের মধ্যে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্য যদি তুমি বারবার পড়তে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কি করবে? ভালো করবে। সো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, যারা অনেক ভালো বা অনেক বেশি পড়তে পারবা, এই 4টা মাস অক্লান্ত পরিশ্রম করতে পারবা, তারা আই এডুকেশনের সাথে থাকো, আমাদের ক্লাসের সাথে থাকো, আমরা যা পড়াচ্ছি সেগুলো নিয়ে থাকো। ইনশাল্লাহ তোমাদের কি হবে? তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে, যে প্রস্তুতি দিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে তোমরা বেশ ভালো করতে পারবে। আচ্ছা, এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কি আবার পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য? হ্যাঁ, জি করানো হবে, পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য অবশ্যই করানো হবে। আচ্ছা, আমি একটু দেখি তোমাদের কমেন্ট দেখি। লক্ষ্য রাখো, তাহলে দেখো এভাবে যদি আমরা পড়তে পারি, টপিক ধরে ধরে বেসিকটাকে স্ট্রং করে, তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো? খুব সহজে আমরা প্রশ্নের উত্তর করে আসতে পারবো। তাই আমি তোমাদেরকে আবারও বলছি যে আই এডুকেশনে শিক্ষকদের যে একটা টিম রয়েছে, একটা অত্যন্ত দক্ষ একটা টিম রয়েছে। সো তুমি ডিসিশন নিবে আসলে তুমি কাদের কাছে পড়বে।
যদি আমাদের পড়ানো তোমার ভালো লাগে তাহলে তুমি আইউডিশনে ভর্তি হতে পারো, এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সার্ভিস দিব। এবং তোমরা যদি আমাদের সাথে এই সার্ভিসের মধ্যে থেকে নিজেদেরকে যদি প্রস্তুত করতে পারো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাগুলোতে ভালো করবে, অবশ্যই তোমরা পরীক্ষাগুলোতে ভালো করবে। ওকে, ভাইয়া আজকের ক্লাসে তো নোট করতে হবে না। আজকে তো তোমাদেরকে আমরা ক্লাস দেখালাম যে আমরা কিভাবে পড়াইলাম, কিভাবে পড়াবো। অবশ্যই তুমি ক্লাসে যখন পেইড ক্লাস শুরু হবে তখন তুমি নোট করার সুযোগ পাবে। ওকে, তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ পেইড ক্লাসে। তোমরা যারা ভর্তি হবে তারা দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের সুন্দর একটা যাত্রা শুরু হবে এবং খুব সুন্দরভাবে আমাদের যাত্রা শেষ হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। এটা শেষ করতে হবে। শেষ করো। এই যে এদেরকে কি পিডিএফ দিবা? হুম।